হাই ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সাইনেস্ট। আজকের ভিডিওর টপিক হচ্ছে যে যেটুকু দিন বেঁচে রয়েছে জেনপাস ইউজি এক্সামের, সেইটুকু দিনের মধ্যে আমরা কিভাবে খুব ভালো করে পড়াশোনা করে সঠিক কোন স্ট্র্যাটেজিটা ফলো করে আমরা জেনপাস ইউজি এক্সামটাকে ক্র্যাক করতে পারবো, আজকে সেই টপিক নিয়ে আমরা ডিসকাস করতে চলেছি। প্রথমে তো দেখতে হবে আমাদের যে জেনপাস ইউজি এক্সামটা, যারা জানো না তারা জেনে নাও যে জেনপাস ইউজি এক্সামটা আমাদের 115 নম্বরে হয়ে থাকে। ঠিক আছে, এখানে টোটাল কোশ্চেন থাকে 100 খানা। ঠিক আছে, 100 খানা কোশ্চেন। লোকে ভাববে যে না, 100 খানা প্রশ্ন তো খুব একটা বড় ডিল না। নিট ইউজি এক্সামে 180 খানা থাকে, অন্যান্য এক্সামে অনেক বেশি বেশি করে কোশ্চেন থাকে। তো 100 খানা কোশ্চেন অতটা বড় ডিল হবে না, কিন্তু আমাদের মাথায় রাখতে হবে এই 100 খানা কোশ্চেনকে আমাদের করতে হবে 90 মিনিটস টাইমে। ঠিক আছে, আমাদের কাছে কিন্তু 90 মিনিট টাইম আছে। মানে এবার মাথায় রাখবে যে আমাদের তাহলে হাতে কত সময় রয়েছে প্রত্যেকটা সাবজেক্ট করার জন্য। তাহলে আমাদের মাথায় রাখতে হবে যে জেনপাস ইউজি এক্সাম যেটা আছে, জেনপাস ইউজি এক্সামে যদি সাবজেক্টস বলা হয়, সাবজেক্টস কটা রয়েছে সবাই জানে। সাবজেক্টস হচ্ছে পাঁচখানা রয়েছে। প্রথম সাবজেক্ট হচ্ছে পিসিবি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়ো। এর সাথে সাথে থাকবে আমাদের দুটো তুলনামূলক ইজি সাবজেক্ট থাকবে, একটা হচ্ছে ইংলিশ আর একটা হচ্ছে লজিক্যাল রিজনিং। এই 5টা সাবজেক্ট আমাদের জেনপাস ইউজি এক্সামে এসে থাকে। জেনপাস ইউজি এক্সামে ফিজিক্সে আমাদের আসে 25 মার্কসের কোয়েশ্চেন্স আসে, কেমিস্ট্রিতেও 25 আসে, বায়োতেও 25 আসে, ইংলিশে আসে আমাদের 20 নম্বর আসে, আর এনআরএও আমাদের 20 নম্বর করে আসে। ঠিক আছে, জেনপাস ইউজি এক্সামটা হচ্ছে প্যারামেডিক্যাল, নার্সিং এইসবের জন্য। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে মেয়েদের ক্ষেত্রে শুধু একমাত্র বিএসসি নার্সিংটা অ্যাভেলেবেল আছে, ছেলেরা বিএসসি নার্সিংটা দিতে পারে না। মেয়েদের কাছে একটা তাহলে ভালো একটা দিক হচ্ছে যে তারা দুটো এক্সামই দিতে পারছে, বিএসসি নার্সিং প্লাস তোমার প্যারামেডিক্যাল এক্সামও দিতে পারছে। সো মাথায় রাখতে হবে যে আমরা কিভাবে 65 মার্কসের থেকেও বেশি নাম্বার আমরা ক্যারি করতে পারি। যে এখানে ধরো 115 নম্বর আছে, তার মধ্যে আমরা যদি 65 প্লাস মার্কস যদি পেয়ে থাকি, তাহলে আমরা খুব ভালো একটা সেফ করে রয়েছি। কারণ 50-এর বেশি যদি আমরা মার্কস পেয়ে থাকি, তাহলে আমরা একটা সেফ জোনে কনসিডার করা হয়ে থাকে। তাহলে আমরা বলছি যে ধরো বায়োলজি, ইংলিশ আর কেমিস্ট্রি, এই তিনটে যে সাবজেক্টস আছে, 5টা সাবজেক্টের মধ্যে যে কটা দিন বাকি রয়েছে, তোমরা হয়তো ভাবতে পারো যে এইটুখানি দিনের মধ্যে আমরা এই 5টা সাবজেক্টকে ভালো করে প্রিপেয়ার করে জেনপাস ইউজি হয়তো আমাদের এবছর ক্র্যাক হতে পারবে না। কারণ আমাদের প্রথমত এক্সাম ডিলে হয়ে গেছে, বাড়ির প্রেশার হচ্ছে, ইনকমপ্লিট সিলেবাস। ঠিক আছে, তোমরা উচ্চ মাধ্যমিকে পড়েছো, কিন্তু নিট বলো কিংবা জেনপাসের জন্য হয়তো সেই লেভেলে পড়তে পারোনি। তাই জন্য তুমি হয়তো ভাবতেই পারো যে এবছর হয়তো আমাদের পক্ষে সম্ভব না, ফার্স্ট অ্যাটেম্প দিয়ে রাখি, নেক্সট ইয়ার একটা ড্রপ নিয়ে জেনপাস ইউজি এক্সামটাকে আমরা ক্র্যাক করে নেব। কিন্তু আমি তোমাদের একটা কথা বলতে চাই যে এখনো যেটুকু সময় বেঁচে রয়েছে, সেইটুকু সময়ের মধ্যেও কিন্তু তুমি জেনপাস ইউজি এক্সামটাকে যদি ভালো করে পড়াশোনা করো, তাহলে অবশ্যই ক্র্যাক করতে পারবে। কারণ এখানে কিছু ভালো দিকগুলো হচ্ছে যে এখানে 5টা সাবজেক্টস আছে, তার মধ্যে বায়ো, ইংলিশ আর এলআর, এই তিনটে সাবজেক্টে আমরা চাইলেই খুব ভালো মার্কস করতে পারি, কম সময় বেশি মার্কস পেতে পারি। আর ফিজিক্স কেমিস্ট্রির কথা দাদা, ফিজিক্স কেমিস্ট্রি করতে হবে না? করতে অবশ্যই হবে, কিন্তু গল্পটা হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ডব্লিউবিজেই যে বোর্ড আছে, ডব্লিউবিজেই যে এক্সামটা নেওয়া হয়, যে এই এক্সামটাকে যারা নেয় তারাই কিন্তু জেনপাস ইউজি এক্সামটাকেই নেয়। ঠিক আছে, তাহলে মাথায় রাখতে হবে এই এক্সামটার ফিজিক্স এবং কেমিস্ট্রির কিন্তু যে লেভেল, সেটা কিন্তু ভালো আসে। সেই তুলনায় বায়োলজি, ইংলিশ আর এলআর এর ক্ষেত্রে আমাদের অতটা চাপ থাকে না। তাহলে আমরা যদি বায়োলজির ক্ষেত্রে যদি শুধু আমরা এনসিইআরটি পড়ি, ঠিক আছে, এনসিইআরটি যদি পড়ে থাকি, তাহলে কিন্তু আমাদের 25 মার্কসের মধ্যে 20 মার্কস পাওয়াটা কিন্তু খুব একটা বড় ব্যাপার হবে না। ঠিক আছে, যারা বায়োলজি ভালো করে করবে, এনসিইআরটি বইটাকে এই কদিনে খুব ভালো করে রিভাইজ করে নেবে, তারা কিন্তু 25-এর মধ্যে অনায়াসে 20 নম্বর পেয়ে যেতে পারে। ঠিক আছে, আমাদের বায়োলজিতে এনসিইআরটি পড়লে 20 থেকে 25-এর মধ্যে 20 মার্কস পাওয়াটা কিন্তু খুব একটা বড় ব্যাপার না। কিন্তু উপরন্তু দেখা যাচ্ছে ইংলিশ আর এলআর এর ক্ষেত্রে দেখা যাচ্ছে এই দুটো 20 মার্কসের এসে থাকে। এই দুটো মার্কসই খুব ইজিলি পাওয়া যেতে পারে। ইংলিশ আর এলআর কিন্তু জেনপাস ইউজি রেসপেক্টে খুব ইজি আসে, ইজি না আসলেও মডারেট আসে। মানে সবাই কিন্তু এই 20 নম্বরের মধ্যে কিন্তু কম করে
কম করে কিন্তু যদি ওদের প্রিপারেশন খুব একটা ভালো না হয়ে থাকে 15 থেকে 18 মার্কস কিন্তু 20-র মধ্যে পেয়ে যায়। এর থেকে বেশি পায় তো কোনোদিন কম হয় না, ঠিক আছে, কারণ ইজি আসে। তাহলে মাথায় রাখতে হবে এলআর এবং ইংলিশ দুখানেই কিন্তু এতটাই লেভেল কম আসে যেখানে তোমার 15 থেকে 18 মার্কস 20-র মধ্যে পাওয়াটা খুব একটা বড় ব্যাপার না। যার প্রিপারেশন একটু, যদি কেউ প্রিপারেশন ভালো করে করে, ইউটিউবে যেসব ভিডিওস গুলো আছে সেগুলোকে ভালোভাবে দেখে, সেগুলো প্রিপারেশন করে, টুকটাক প্র্যাকটিস করে, PY2 সলভ করে, তাহলে 20-র মধ্যে 15 মার্কস পাওয়াটা খুব একটা বড় ব্যাপার না। তাহলে এবার আমরা দেখি যে বায়ো, ইংলিশ আর এলআর আমরা খুব ভালোভাবে করলাম, তাহলে এখান থেকে আমরা কত মার্কস পেতে পারি? ধরো আমরা 25-এর মধ্যে 20-র বেশি ধরলাম না, আমাদের পরীক্ষাটা খারাপ হয়েছে, 25-এর মধ্যে ধরো আমার এসেছে 20 মার্কস এসেছে আমাদের 25-এর মধ্যে, ঠিক আছে। বায়োতে এসেছে ধরো আমাদের 20 মার্কস এসেছে, ঠিক আছে। তারপরে কেমিস্ট্রি, তোমার ইংলিশ আর এলআর যেটা আছে, আমরা প্রথমে ইংলিশ লিখে দিই। ইংলিশে এসেছে ধরো 15 মার্কস এসেছে, আমি 18 ধরলাম না, 15 তোমার পরীক্ষাটা খারাপ হয়েছে ধরলাম। এলআরে যদি ধরি এখানেও ধরো 15 মার্কস এসেছে, তাহলে আমরা যদি করি তাহলে কত মার্কস আসছে? এখানেই চলে আসছে 50 মার্কস 3টে সাবজেক্ট থেকে তুলে নিলে। এবার বাদ বাকি থাকছে ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি। 50-এর মধ্যে দেখো আমাদের টার্গেট হচ্ছে 65-র বেশি মার্কস পাওয়া, তাহলে এখানে আমরা 50 মার্কস তুলে দিয়েছি। অর্থাৎ আমরা যদি ফিজিক্স কেমিস্ট্রির ক্ষেত্রে আমরা যদি ধরি যে আমরা যদি 15 থেকে 20 মার্কসও পাই, তাহলে আমরা খুব ভালোভাবে জেনপাস ইউজিটাকে আমরা ক্র্যাক করে নিতে পারবো। তাহলে দেখো ফিজিক্স কেমিস্ট্রি এমন একটা সাবজেক্ট হবে যে খুব একটা ইজিতে তোমাদের নাম্বারটা উঠবে না, কারণ ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রিতে অনেক বড় চ্যাপ্টার থাকে, অনেক লেন্দি সিলেবাস থাকে, তো অতটা ইজিলি হতে পারে না। একজন টপার আর একজন নর্মাল স্টুডেন্টের মধ্যে এটাই তফাৎ হচ্ছে যে টপাররা জানে যে আমাদের যদি সব আমাদের সময় যদি কম থেকে থাকে, তাহলে আমাদের ওই সময়ের মধ্যে কিন্তু আমরা সব সিলেবাস কভার করতে পারবো না। সেই সিলেবাসের মধ্যে যেটুকু পোর্শন আমাদের ইম্পর্টেন্ট আছে সেগুলোকে আমি 10 বার রিভাইজ করব, আর সেইগুলো থেকে যখন প্রশ্ন আসবে ওখান থেকে আমরা ভুল করব না। কিন্তু নর্মাল স্টুডেন্ট যারা থাকে তারা একটু ইগো প্রবলেম করে যায় যে আমি পুরো সিলেবাসটা করে যাব, করে গিয়ে আমি যে চ্যাপ্টারে বেশি সময় দিয়েছি ওই চ্যাপ্টার থেকে যে কোশ্চেন্স আসবে সেটা যদি না হয় আমি আমার ইগোতে নিয়ে বসে পড়বো যে না, এই প্রশ্নটা আমি না পারবো না কেন, আমি তো এই প্রশ্ন অনেকবার প্র্যাকটিস করেছি, এই চ্যাপ্টার থেকে কোশ্চেন প্রচুর প্র্যাকটিস করেছি, হবে না মানে। এই ইগো প্রবলেমটা করতে করতে তারা কিন্তু সময়টা ওয়েস্ট করে দেয়, কারণ আমাদের কাছে মাত্র 90 মিনিট আছে 5টা সাবজেক্টের জন্য, মানে 5টা সাবজেক্ট মানে হচ্ছে পার সাবজেক্ট আমাদের মাত্র 18 মিনিট করে পাবো। সেই 18 মিনিটের মধ্যে তোমাকে ফিজিক্স কেমিস্ট্রির একটু টাফ লেভেলের কোশ্চেন অ্যাটেন্ড করতে হবে, বায়ো, ইংলিশ অ্যান্ড এলআর এর পেছনে ধর একটু সময় বেশি দিতে হবে, কারণ আমাদের মেইন টার্গেট তো এই 3টে, আর আমাদের ফিজিক্স কেমিস্ট্রি থেকে আমাদের 15 থেকে 20 মার্কসের বেশি চাই না। তাই জন্য ফিজিক্স আর কেমিস্ট্রিতে আমাদের এমন কিছু চ্যাপ্টার ধরে রাখতে হবে যে চ্যাপ্টারগুলো থেকে কিন্তু আমাদের অনেক নাম্বার আমাদের ক্যারি হতে পারবে, ঠিক আছে। তাহলে এই আমি যদি বলে থাকি যে ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রির যদি খুব ইম্পর্টেন্ট টপিকগুলো ধরি, ধরো আমি যদি ফিজিক্সে 5খানা চ্যাপ্টার ধরি আর কেমিস্ট্রিতে যদি 5খানা চ্যাপ্টার ধরি, তুমি মোট যদি 10খানা চ্যাপ্টার যেটুকু সময় রয়েছে সেটুকু সময়ের মধ্যে যদি বারবার 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 করে প্র্যাকটিস করো, ওর যে ওয়ান শট ভিডিও দেখেও ওই ওয়ান শটের মধ্যে যে কোশ্চেন গুলো করানো হয়েছে সেটা নিজে থেকে একবার করে প্র্যাকটিস করো, ওটা হয়ে যাবে। হয়ে যাওয়ার পর সেই চ্যাপ্টারে PY2 সলভ করো, হয়ে যাবে। PY2 এর পরে তুমি মক টেস্ট লাগাও, মক টেস্ট চ্যাপ্টার ওয়াইজ লাগাতে পারো আর তুমি সাবজেক্ট ওয়াইজও লাগাতে পারো। আর আমি তোমাকে একটা বোনাস টিপ দিচ্ছি যে তোমার যখন এই পুরো চ্যাপ্টার গুলো কনসেপ্ট, PYQ, মক টেস্ট লেভেলে হয়ে যাবে তখন তুমি অন্য চ্যাপ্টারে তো চলে যাচ্ছ, আর যখন পুরো সিলেবাসটা তোমার একবার অন্তত কমপ্লিট হয়ে যাবে সেই চ্যাপ্টারটা এবার ওই পুরো সাবজেক্টটা কি করবে, তুমি যে প্রিভিয়াস ইয়ার্স জেনপাসের যে মক টেস্ট এসেছে, যে PYQs গুলো এসেছে, সেগুলো পেপার ওয়াইজ সাল অনুসারে তোমরা টাইমার লাগিয়ে প্র্যাকটিস করো যে 90 মিনিটে তুমি কতটা নামাতে পারছো, তারপর অ্যানালাইজ করো যে কোনটা হলো না, কেন হলো না, টাইম কোথায় গেল, এক্সেট্রা এক্সেট্রা দেখতে পারো, ঠিক আছে। এরপর তোমরা হয়তো বলতে পারো যে দাদা ফিজিক্স কেমিস্ট্রিতে আমাকে সেই ইম্পর্টেন্ট চ্যাপ্টার্স গুলো বলে দাও, যে ফিজিক্সে এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, ওই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, এই চ্যাপ্টার গুলো করে যাও। তাহলে আমি তোমাকে বলতে চাই যে এটা পসিবল যে অনেক চ্যাপ্টার্স আছে যেগুলো খুব হাই ওয়েটেজ, আমি প্রত্যেকটা সাবজেক্টকে আমি 3টে ভাগে ভাগ করে থাকি, যে ফিজিক্সকে আমি পার্ট A, পার্ট B আর পার্ট C 3টে ডিপার্টমেন্টে ভাগ করে থাকি। পার্ট এর মধ্যে আমি যে সাবজেক্ট চ্যাপ্টারগুলো রাখি সেগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট, সেখান থেকে প্রতি বছর আসার সম্ভাবনা খুব বেশি থাকে।
পার্ট বি হচ্ছে সেটাও খুব ইম্পর্টেন্ট, কিন্তু সেই পার্ট বিতে ওটা সময় কম লাগবে, প্লাস হচ্ছে ওখান থেকে মোটামুটি নাম্বার আসে, কোনো বছর আসে না, কোনো বছর আসে, এরকম টাইপের। মানে আমি রেকমেন্ডেড করি যে পার্ট এ আর পার্ট বি এই দুটো পার্ট যদি আমরা খুব ভালোভাবে করে যাই তাহলে আমাদের কিন্তু অত ভাবতেই হবে না। বাকি রইল পার্ট থ্রি। পার্ট থ্রির ক্ষেত্রে আমরা এমন করেছি যে পার্ট থ্রিতে আমি সেই সব সাবজেক্টগুলো চ্যাপ্টারগুলো রাখি যে চ্যাপ্টারগুলো তুলনামূলকভাবে কঠিন হয়, টাইম কনজিউম করে থাকে। তোমরা যদি ফিজিক্সের যদি ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো দেখতে চাও তাহলে আমি তোমাদের এখানটায় সবকিছু দিয়ে দেবো। কেমিস্ট্রির ক্ষেত্রে যদি বলি পার্ট এ, পার্ট বি, পার্ট সি যদি বলি, তাহলে আমি তোমাদের সেই পার্ট অনুসারে তোমাদের এখানে দিয়ে দিচ্ছি। তোমরা দেখে নাও ভালো করে যে এই চ্যাপ্টারগুলো আমাদের করতে হবে। প্রথমে পার্ট এ খুব ভালোভাবে করবে আর পার্ট বি করে ভালো করে করবে। যদি সময় বেঁচে যায় তাহলে যদি চাও পার্ট সি করতে পারো, নয়তো আপাতত এটা ছেড়ে দিতে পারো। সেই টাইমে যে সময়টা তুমি পার্ট সি করতে, সেই টাইমটাতেই তুমি পার্ট এ এবং পার্ট বি করে নাও, ঠিক আছে? আবার রিভাইজ করে নাও, দুবার তিনবার করে আবার রিভাইজ করে নাও, ঠিক আছে? আর ইংলিশের ক্ষেত্রে হয়তো তোমরা বলতে পারো যে দাদা ইংলিশের ক্ষেত্রে যদি কিছু ভালো কিছু চ্যাপ্টার বলে দাও তাহলে কোনো সমস্যা হবে না। যদি আমরা সেরকম ভাবে দেখি যে ইংলিশে আমাদের কিন্তু সবকিছুই ভালোভাবে দেখতে হবে, কিন্তু আমরা এমন কিছু দেখতে পারি যে ইংলিশে এই কিছু চ্যাপ্টার্স গুলো ভালো করে করলে আমাদের ইংলিশেরটা খুব ভালো পোর্শন কভার হয়ে যায়। আমি সাজেস্ট করবো যে বায়োলজিতে এই যেটুকু সময় আছে বায়োলজিটা কমপ্লিটলি করার চেষ্টা করো। বায়োলজি থেকে কিছু তোমরা ছেড়ো না, বায়োলজিটা ভালো করে করো, এলআরটা ভালো করে করো, আর তোমরা ইংলিশটা ভালো করে করো। এই তিনটে সাবজেক্টকে তুমি নেগলেক্ট করো না, কারণ এই তিনটে সাবজেক্টই তোমাদের সিলেকশন অবধি নিয়ে যাবে, ঠিক আছে? যত ভালো করে তুমি বায়োলজিতে নাম্বার তুলবে তত কম কিন্তু তোমাদের ফিজিক্স কেমিস্ট্রিতে চাপ থাকবে। বায়োলজি, এলআর কিংবা ইংলিশে যখনই তোমার নাম্বার কমে যাবে তখনই কিন্তু ফিজিক্স কেমিস্ট্রিতে তোমার চাপ বাড়বে যে আমাকে ওখানে বেশি মার্কস তুলতে হবে, কারণ তোমাকে তো ব্যালেন্স করতে হবে। তাই জন্য সবসময় মাথায় রাখবে বায়োলজি, এলআর এবং ইংলিশ এইগুলো কোনোদিন তোমরা স্কিপ করবে না, ঠিক আছে? যা চ্যাপ্টারস আছে ভালো করে করার চেষ্টা করবে এবং খুব ভালো করে পরীক্ষাটা দেওয়ার চেষ্টা করবে। দেখো এই সময়টা লোকেরা হতাশ হয়ে যায়, কিন্তু হতাশ হওয়ার কোনো ব্যাপার নেই। যেটুকু দিন বাকি আছে সেটুকু দিন আমরা 10 ঘন্টা করে পড়বো, 10 ঘন্টা করে পড়ে প্রত্যেক দিন 10 ঘন্টা করতে করতে আমাদের 1% যদি চান্স থাকে সেই 1%টাকে আমরা 100%-এ নিয়ে যাওয়ার চেষ্টা করব। যতদিন অবধি আমাদের এক্সাম হচ্ছে না ততদিন অবধি আমরা চেষ্টা করে যাব। যদি মনে হয় যে 10 ঘন্টা এনাফ না, 12 ঘন্টা পড়ো, 12 ঘন্টা এনাফ না, 14 ঘন্টা পড়ো, কিন্তু 10 ঘন্টা মিনিমাম পড়ার চেষ্টা করো। কারণ 10 ঘন্টা থেকে এখন যদি 30 দিনে যদি 10 ঘন্টা করে পড়তে পারো তাহলে তুমি কিন্তু প্রচুর স্টুডেন্টদের থেকে এগিয়ে যাবে। স্টুডেন্টস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো এবং সাবস্ক্রাইব করো সাইনেস্ট ইউটিউব চ্যানেলকে, আর কমেন্ট করো যে নেক্সট ভিডিও কোন টপিকের উপর চাই, এবং কোনো যদি ডাউট থাকে সেটাও নিচে কমেন্ট করে জানিয়ে দাও। আমি কিন্তু পার্সোনালি তোমাদের রিপ্লাই করব।